তোদের অত আগে পরীক্ষা হয়ে গেল, এখন অন্যান্য কলেজে পরীক্ষা হবে। ওই ধর আমার কলেজে পরীক্ষা হবে। হ্যাঁ, কি বলছেন? আমার, আমি এখন যে কলেজে আছি সেই কলেজে 1 তারিখ থেকে পরীক্ষা। সিএ3? হ্যাঁ। বাবা, এত দেরিতে? কে জানে। তোদের সঙ্গে তো সাবমিশন ডেট? জানি না, তোদের সঙ্গে আমার যে আরেকটা স্টুডেন্ট আছে গভর্নমেন্ট কলেজে পড়ে, তার পরীক্ষা হয়ে গেল, কিন্তু এই কলেজে দেখছি সিএ3 এত লেটে হচ্ছে। হ্যাঁ, কারণ 3 তারিখ থেকে 7 তারিখ তো সাবমিশন ডেট ম্যাকআউটে। ও, ওই 3 তারিখের মধ্যে বোধহয় শেষ করে দেবে পরীক্ষা, 1 থেকে 3। ও আচ্ছা, হ্যাঁ, তা হতে পারে তাহলে। 3 থেকে 7-এর মধ্যেই তো আপলোড করতে হবে। এত তাড়াতাড়ি শেষ করতে পারবে সব বিয়ে? সেম, এই সেম বলছি, সব কটা সাবজেক্ট? হোস, টিচাররা অর্ধেক দিন আসে না, পড়ায় না ক্লাস, তাদের আবার শেষ। এই অঙ্কটা লেখ। না, সেটা বলছি না, আমি বলছি মানে পরীক্ষা ইয়ে করতে পারবে? একদিনে হয়তো দুটো দুটো করে দিল মানলাম, আমাদের তো 7টা। ল্যাবের পরীক্ষা হয় নাকি? না না, জাস্ট থিওরি। আমাদের তো থিওরি সাবজেক্টই 7টা। তাহলে বোধহয় 4 তারিখে একটা এক্সাম হবে। হ্যাঁ, হ্যাঁ, তো করাতে পারবো না তো পুরো। হ্যাঁ, কোশ্চেনটা লেখ ঝপাঝপ। আজকে তো নিমন্ত্রণ নেই কোথাও? না, আজকে নিমন্ত্রণ নেই। আপনার আছে? হ্যাঁ রে। ও, সন্ধেবেলায় যাবেন? না না, দুপুরে। ও, আচ্ছা, এটা কিসের একটা আওয়াজ হচ্ছে, কাচ 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 করে? আমার এখান থেকে তো হচ্ছে না। মানে আমিও আপনার কি পাখা টাকা কিছু চলছে? ও হো, পাখার আওয়াজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, হ্যাঁ, এ ভালো, তোর মাউথ পিস কিনতে হবে একটা। মাইক্রোফোন? হ্যাঁ, হুম। ওই ভালো 600 হাজার টাকার যেগুলো হয়। তুইও গিবলি বানিয়েছিস তাই না তোর? হ্যাঁ, বাহ। অনেক চেষ্টা করছিলাম, হচ্ছিল না, লাস্টে বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে। কোন অ্যাপ থেকে বানালি? না না, চ্যাট জিপিটি থেকে বানালাম।
কিন্তু চ্যাট জিপিটি যে অ্যাপটা আছে ওইটা থেকে হচ্ছে না, ক্রোমে গিয়ে করলে হয়ে যাচ্ছে। তো ফ্রি দিয়ে অ্যাপে বানালি? লিখলে, হ্যাঁ ফ্রিতেই, ওই 3টে করে দিচ্ছে। 3টে করে দিচ্ছে মানে? মানে পার ডে 3টে করে করতে দিচ্ছে, ও তারপরে পেড দিতে হুম। হবে। এমনি ঘুম আসছে না তোর? ওই সাইল পটারম্যান তো লিখেছে, বলে আমাদের ঘুমাতে দিন। হ্যাঁ, যে ওদের জিপিইউ মেল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। এত ইনস্টাগ্রাম খুললেই পুরো ভর্তি ভর্তি। হুম। আচ্ছা, আজকে আপনাদের কলেজে ছুটি আছে তো? হ্যাঁ। মানে কালকে থেকে পরীক্ষা শুরু? হ্যাঁ। বাবা, পরীক্ষা হবে, খাতা চেক করবে, তারপরে মার্কস আপলোড হবে? হ্যাঁ, তো চোখ বন্ধ করে বোধহয় চেকিং হবে, কে জানে কে কি করবে। আপনি করবেন না চেক? না না, ও আমি যে পোর্শন গুলো পড়াই তার কি কোশ্চেন হবে সেগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার মেন যে টিচার, যে যে সাবজেক্ট, আমি তো একা একটা সাবজেক্ট পড়াই না, এক সাবজেক্ট 2-3 জন পড়ায়। পড়ায়, হ্যাঁ হ্যাঁ। মেন যে টিচার যার ট্যাগিং করা, সেই কোশ্চেন সেট আপ করবে, সেই খাতা দেখবে, সেই সবকিছু করবে। ও, বলছি ডায়াগ্রামটা আঁকবো? হুম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। একটা পেজ পুরো এতেই পড়ে গেল কোয়েশ্চেনে। তোদের কলেজের উচিত যে এই যে চাকরিগুলো পাচ্ছে বলে সব পোস্ট করছে, কত স্যালারি, কত প্যাকেজ পাচ্ছে, সেগুলো লেখা। আমাদের কলেজে? হ্যাঁ। কোথায়? ফেসবুকে ছেড়েছে? হ্যাঁ, এই তো অতনুর দিল, তারপর এই যে কোন ছেলেটা যেন ডিপ্লোমা পেয়েছে মেকানিক্যালে, সায়ন সাহা। অতনু দিল মানে ওই 4th ইয়ারের যে একজন আছে, হ্যাঁ। মন্ডল? মন্ডল না তো, কি বাঘ। তাহলে? ও তোর নাম অতনু তো, সরি সরি সরি। অলোকেশ বাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, গুলিয়ে হ্যাঁ গেছি, হ্যাঁ। তোর নাম বসিয়ে দিয়েছি। না, আরেকজন আছে, আমি দেখেছি অতনু নামে, তো আমি ভাবলাম না। দেয়নি ওখানে? কি না মানে না, আমাদের কলেজ। কত পাচ্ছে সেটা দেয়নি, শুধু যে পেয়েছে শুধু সেই দিয়ে বেড়াচ্ছে। ও, আমাদের কলেজের ওইখানে সামনে যে একটা মনিটর আছে ওইখানে তো দেখাচ্ছে। ও, তুই ওখান থেকেই দেখলি? হ্যাঁ, আমি তো ওখান থেকেই দেখেছি। তারপরে একদিন দেখা হয়েছিল, যে তখন জিজ্ঞেস করলাম, তখন বললো। কিসের? প্রথমে ওখান থেকেই জানতে পেরেছি। কিসের জব বলতে পারছে না, মানে ওকে জিজ্ঞেস করলাম জব রোল কি, বলে সে জানি না স্যার। হ্যাঁ, এখন তো নেয়নি, ওই ইয়ের সেমিস্টার শেষ হবে তারপরে যাবে বললাম। বলছি এগুলো কি ওয়াটার না অন্য কিছু? এটা ওয়াটার, দেখ এস ইজ ইকাল টু 1। হ্যাঁ, আর এই ভেতরে যে এটা লিকুইডটা ওটা আলাদা কি? লিকুইড, আলাদা একটা লিকুইড, যার এস ইজ ইকাল টু 1.45।
আচ্ছা আচ্ছা। না তা আমি বলছি মাঝখানে যে পিঙ্ক কালারের যেটা আছে ওইটা কি? এইটা এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কি লিকুইড? আরে এটা মনে কর ওয়াটার রিজার্ভার দেওয়া রয়েছে। ও আচ্ছা আচ্ছা। এটা লক গেট, তুই আগে আঁক না, আমি দেখাচ্ছি, এটা একটা ড্যাম। ও আগে আঁকাটা শেষ কর, তারপরে অতন অতন। আচ্ছা স্যার, আপনার তো বাইক আছে তো? না, মানে বাইক আছে, চালাতে পারি না। ও, শিখে নেবেন। দেখি নিজে কিনতে পারবো যখন, তখন শিখবো। না আপনার ডিপিতে যেটা আছে না ওইটা ওটা বলছি। ওটা দাদার বাইক, বাড়িতে বাবার বাইক আছে। ও মানে নিজের দাদা না, আমার 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 দাদা। তাহলে বাইক নিয়ে চলে যেতেন কলেজে, আপনার ওখান থেকে তো মানে খুব একটা দূর না, যাওয়া যাবে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হয়ে গেছে লেখা। ঠিক আছে। আহ, প্রথমে গিভেন, যত বড়ই অঙ্ক হোক একই নিয়ম। কি কি গিভেন আছে? আহ, এত মিটার ওয়াইড একটা ওপেনিং গিভেন আছে, 1.2 মিটার হাইট গিভেন আছে, গেট লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি গিভেন আছে 1.4, হাইট এত গিভেন আছে, আর কিছু গিভেন নেই, সেগুলো তো এখানেই গিভেন আছে। হ্যাঁ, এখানে সবকটা গিভেন আছে। এবার কি কি চেয়েছে? the resultant force acting on the gate and position of the center of pressure। তাহলে resultant force মানে কি? ফোর্স মানে কি? এইসব ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে সেন্টার অফ প্রেসার দেবে মানে টোটাল প্রেসার। আচ্ছা, তাহলে সেন্টার, রেজাল্টেন্ট দাদা বুঝে নে, ফোর্স মানে টোটাল প্রেশার। দাদা দাদা বুঝতে দে, বলতে দে। যে না সেন্টার অফ প্রেসার বলছে, সঙ্গে প্রেসারের কথা বলছে, একটা ফোর্সের কথা, তার মানে টোটাল প্রেসারের কথা বলছে। এবার এখানে রেজাল্টেন্ট ফোর্স বলছে, কেন বলছে দেখ, এ পাশ দিয়ে একটা ফোর্স পড়ছে, এ পাশ দিয়ে একটা ফোর্স পড়ছে, তাহলে দুটো প্লাস মাইনাস করে তাহলে রেজাল্টেন্ট ফোর্স হবে। হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখ, তো দুটো আঙুল নে, দু হাতে দুটো আঙুল, ওই দুটো আঙুলকে একটার সঙ্গে একটা লাগিয়ে ঠেলা দে। হ্যাঁ দেখছিস কোথাও নড়ছে না। এবার এক সাইডে বেশি ঠেলা দিলে এ পাশে সরে যাচ্ছে, উল্টো দিকে যদি বেশি ঠেলা দিস এ পাশে সরে যাচ্ছে। কোন দিকে তোর হ্যাঁ। আঙুলগুলো যাবে সেটা হলো তোর রেজাল্টেন্ট ফোর্স। আচ্ছা। মানে ভেক্টর করেছিস তো? হ্যাঁ হ্যাঁ। ভেক্টর কেন করা হয়? তার করার কারণ হলো এরা দুটো ফোর্স এরকম দুদিক দিয়ে আসছে, এই পয়েন্টে যখন বাড়ি খাচ্ছে, এরপরে দুটো প্লাস মাইনাস করে ক্যালকুলেট করে এখান থেকে মনে করে এইদিকে একটা ফোর্স চলে গেল, এটাই তো রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু হবে এবং এর ডাইরেকশন হবে একটা। বুঝতে না পারলে একবার বল। হ্যালো। আরেকবার বলে দিন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আরেকবার।
এই তো ধরে নে বলছে একটা কোপ্লেনার কনকারেন্ট ফোর্সের সিস্টেম আছে, পড়েছিস তো কোপ্লেনার কনকারেন্ট? হ্যাঁ হ্যাঁ, একটা প্লেনে যে একটা সব প্লেনে যে একই পয়েন্টে যখন সবকটা ফোর্স। ফোর্সে, হ্যাঁ 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 ঠিক আছে। তো একটা ফোর্স এদিকে যাচ্ছে, একটা ফোর্স এদিকে, একটা ফোর্স এদিকে, একটা ফোর্স এদিকে, একটা সোজাসুজি 90 ডিগ্রি এরকম যাচ্ছে। তোকে এবার বললো এতগুলো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স বার করতে, এটা কত বার করতে, তাহলে তুই কি করিস? রুট ওভার ভার্টিক্যাল স্কোয়ার প্লাস সামেশন অফ হরাইজন্টাল ও স্কোয়ার করিস হ্যাঁ না? হ্যাঁ, হরাইজন্টাল স্কয়ার, হ্যাঁ হ্যাঁ করি করি। কি হয় সেটাতে? সেটাতে সবার শেষে জানা যায় এই যে গ্রাফ, এটা তো আমি এই যে লম্বা দুটো দাগ রেখেছি এটা গ্রাফ, মানে এটা এক্স, এই সরি এটা ওয়াই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে এই রেজাল্টেন্ট ফোর্সটা কোনো একটা ডাইরেকশনে কোনো একটা ডিগ্রিতে একটা রেজাল্টেন্ট ফোর্স বেরোয় এই সব কটাকে ক্যালকুলেট করার পরে। মনে পড়েছে? বুঝতে হুম, পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝেছিস এটা হলো রেজাল্টেন্ট ফোর্স। তোর আঙুলের মতো দুদিক দিয়ে একই পয়েন্টে দু আঙুলের ঠালা দিলে যে আঙুলে লোড বেশি হবে সেটার জন্য একটা দিকে তোর পুরো সিস্টেমটা মুভ করবে। হ্যাঁ তাহলে সেই রেজাল্টেন্ট ফোর্স বার করতে হবে। তারপর কি বার করতে হবে? দ্য ফোর্স অ্যাক্টিং হরাইজন্টালি অ্যাট দ্য টপ অফ দ্য গেট হুইচ ইজ কেপেবল অফ ওপেনিং ইট অ্যাজুমিং দ্য গেট হিঞ্জ অ্যাট দ্য বটম, মানে হিঞ্জ লাগানো রয়েছে। হিঞ্জ বুঝিস? এখন তো তুই কিছুটা পড়েছিস সলিড মেকানিক্স। হ্যাঁ, একটা সাপোর্ট, হিন সাপোর্ট। তো জানলা আছে, জানলা বা দরজা আশেপাশে আছে? হ্যাঁ, স্লাইডিং জানলা, দরজাও স্লাইডিং, আছে। দরজা তো স্লাইডিং না, না। কবজা দিয়ে ঘোরে, ধাক্কা দিলে সামনের দিকে, হ্যাঁ এপাশে ধাক্কা দিলে পেছনের দিকে, ওই কবজাটা হলো তো দরজার হিঞ্জ সাপোর্ট। হ্যাঁ, যেটা মুভমেন্ট নেয়। হ্যাঁ, হুম হুম, কি কি মুভমেন্ট নেয় না, মুভমেন্ট নেয়। যার মুভমেন্টে কিছু আসে না। হিন সাপোর্ট। দাঁড়া একবার দেখাই ও তোকে। সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হিন সাপোর্টে কোনো মুভমেন্ট আসে না, ঠিক আছে ধরে নে বুঝেছি। এটা তোর বিম, হুম হুম এখানে হুম। হিঞ্জ লাগানো, এখানেও হিঞ্জ লাগানো, সরি হিঞ্জ ভুল লিখেছি, রোলার রেখে ফেলেছি, সরি। আমি একদিকেই দিচ্ছি, এই একটা হিঞ্জ লাগানো রয়েছে, তাহলে হ্যাঁ এখানে ফোর্স দিলে তোর এই বিমটা এখানে দাঁড়িয়ে যাবে, উঠে যাবে। এপাশে ফোর্স উঠে দিলে যাবে, বুমটা, হ্যাঁ। তার মানে মোমেন্টের এগেইনস্টে কোনো রেজিস্ট্যান্স দেয় না। না না, হরাইজন্টাল। হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্সের শুধু ভার্টিক্যাল। রেজিস্ট্যান্স দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে ফোর্স অ্যাক্টিং হরাইজন্টালি টু দা বটম অফ দা গেট, তাহলে বলেছে কত ফোর্স লাগবে এই গেটটাকে খুলতে। এই যে the force acting horizontally at the top of the gate which is capable of opening the, capable of opening it, মানে এইটাকে এই যে হুম, এফটা, এই যে এফ লিখে রেখেছে এরা, এই কতটা এফ লাগবে এখানে ফোর্স ইউজ করতে যাতে এই দরজাটা খুলে যায়। ফার্স্টে মানে আগে আমার ওই এফটা বের করতে হবে। দুটো বের করতে হবে, একটা রেজাল্টেন্ট ফোর্স, একটা সেন্টার অফ হ্যাঁ প্রেসার, তারপর সেন্টার অফ প্রেসার এবং রেজাল্টেন্ট ফোর্স দিয়ে তোকে এই এফটাকে বার করতে হবে। কি করে? আচ্ছা। আমি তোকে একবার উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তুই বুঝতে পারবি। মনে কর আমার আসলো এদিক দিয়ে একটা রেজাল্টেন্ট ফোর্স এসছে এই সেন্টারের জন্য, সেন্টার অফ প্রেসারের জন্য, আর তার মানে আর যদি এক হয়, তুই যদি এফ একের বেশি ঠেলতে পারিস তাহলে তো দরজা খুলে যাবে। হ্যাঁ এটাই হলো কথা। তার জন্য প্রথমে তো তোকে আর এক সেন্টার অফ প্রেসার বার করতে হবে। মানে আরটা হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স, সেটা হ্যাঁ থেকে আমরা যদি বেশি একটু ফোর্স দিয়ে দিই তাহলে এই ওটা খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্লিয়ার? এবার হুম হুম হুম। কি কি গিভেন দিয়েছে ঝপাঝপ লিখে দিয়েছিস তো? না দাঁড়ান লিখি। Wide of the gate, depth of the gate,
অঙ্কগুলো দেখতেই বলো করতেই বলো, কিন্তু অঙ্ক মানে বেসিক কনসেপ্ট খুব ইজি। কালকে মনে হয় পিঠে লেগে গেছে একটু, কি করে? ওই যোগা করার সময় লেগেছে মনে হয়। ও হ্যাঁ, লিখে নিয়েছি। না হলে রাত্রিবেলা শুয়ে বোধহয় বেকারে শুয়েছিলাম, সেটার জন্য লাগতে পারে, বুঝতে পারছি না। হ্যাঁ, তাও হতে পারে। হ্যাঁ, এবার লিখেছিস। এবার লিখে নিয়েছি। তুই আমায় বল, যদি কোনো কোনো অবজেক্ট, হ্যাঁ, অবজেক্টের কথা বাদ দে, তুই আমায় বল পি বার করার ফর্মুলা আমরা কি জানি? টোটাল প্রেসার যদি বার করতে হয় পি, পি বার করতে গেলে আমি কি ফর্মুলা দিয়ে বার করি? W into H। ডাব্লিউ ইন্টু এ ইন্টু এক্স বার। ও আচ্ছা, এটা বলছো। হ্যাঁ, এবার এই যে এই ফর্মুলাটা, এটা কোনটার জন্য, পি ওয়ান না পি টু? প্রথমে তাহলে আমরা পি ওয়ান এর জন্য বার করবো, তারপর পি টুর জন্য বার করবো। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি একটা মানে কথা বলছি, P1 এর জন্যে আমরা এই ডাব্লুটা স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড মানে 1.45 নেব P1 এর জন্য। পি ওয়ান এর জন্য 1.45, আর পি টুর জন্য এস টিবি ওয়ান। 1। হুম। আচ্ছা। আর দুটোর সঙ্গে 9.81 গুণ করতে হবে ডাব্লিউটাকে আনতে হুম গেলে। হুম, হ্যাঁ হ্যাঁ, করছি তাহলে P1 P2 হুম। P2 P1 এ। কোনটা জানিস না এর মধ্যে? হ্যাঁ, কি জানিস না? হ্যাঁ ওটাই দেখছি, আমি কি জানি না। ওই এক্স বারটা, এ জানিস? এ তো বের করলাম যে এটা 2 ইন্টু 1.2। হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে গেল। তাহলে তুই জানিস এক্স বারটা জানিস না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে প্রথমে আমি এক্স ওয়ান বার করব। সোজা হিসাব, যেখানে লিকুইড থাকবে সেখান থেকে ক্যালকুলেট হয়। এই সাইডে লিকুইড, এখানে আচ্ছা। মানে 1.5 এ, হুম, তাহলে এক্স বার হবে 1.5 প্লাস এটা রেক্ট্যাঙ্গুলার মানে 1.2/2 হয়ে গেল এক্স বার 1। আর এক্স টু কি হবে তাহলে? এক্স বার 2 কি হবে, এটা তুই বল। 1.2 প্লাস 1.5/2। 1.2 ডিভাইডেড বাই 2, শুধু এখানে তো ওয়াটার লেখা নেই। ও আচ্ছা, আমরা ওয়াটারের সারফেস থেকে ধরে করছি। হ্যাঁ। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার পি ওয়ান আর পি টু আমার বের করে বল। হুম। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ আমি আসছি, হুম চেক হুম করে নিচ্ছি। হুম হুম। हाँ तो क्या हो गया अगर मैंने कोडिंग निंजास का 6 मंथ डेटा एनालिटिक्स जॉब बूट कैंप ज्वाइन नहीं किया। हेलो एवरीवन, मेरा नाम है रणधीर सिंह और मैं आप सबका स्वागत करता हूं मेरे क्लास। दोस्तों, जब भी हम बोर्ड में सिलेक्शन की बात करते हैं, टीचर सिलेक्शन की बात करते हैं, तो 3
सिविलाइजेशन जो है वो हमारे जहन में आती है। एक भारत की वेरी सिविलाइजेशन जो भारत के अलावा पाकिस्तान तक फैली हुई। दूसरी में दोस्तों मेसोपोटामिया जो इराक में सिविलाइजेशन है। और तीसरी हम बात करते हैं दोस्तों इजिप्ट सिविलाइजेशन। হ্যাঁ স্যার, इजिप्ट এস করছি सिविलाइजेशन আমি जो है দাঁড়ান। वो अपने पिरामिड्स के लिए बहुत हाँ। खास करके इजिप्ट में एक स्पॉट है जिसे बोलते हैं गीजा पिरामिड, जहाँ पे आपको तीन ऐसे मेरे को जाइंट स्ट्रक्चर देख सकते हैं जो आज तक अगर आप देखेंगे आर्कियोलॉजिस्ट बड़े बड़े साइंटिस्ट जो हैं वो इसको लेकर स्केप्टिकल है कि आखिरकार इस पिरामिड का बनाना पर्पस क्या था। किसी ने ये बोला कि इसको बनाया था राजाओं की बॉडी को प्रिजर्व करने के लिए। किसी ने बोला कि इसको बनाने के लिए ये बेसिकली दर्शाता था जो भी उस सिविलाइजेशन के टाइम पे राजा था उसका ये बेसिकली रॉयल टॉप होता था। और तीसरा कहीं कहीं ये भी बोला गया है कि इनको आगे एलियंस ने कंस्ट्रक्ट किया है। लेकिन रिसेंटली जो हुआ ना उसने सबको तंग कर दिया और ये बताया रिसेंट जो स्टडी हुई जो रिसर्च हुआ जो फाइंडिंग हुई है खास करके गीजा पिरामिड को लेकर कि जो सरफेस पे आपको ये स्ट्रक्चर दिख रहा है ना ये एक बहुत जायंट सिटी का टिप है। मतलब इस स्ट्रक्चर के ठीक आपके 2 किलोमीटर नीचे वर्टिकली ऊपर पे जाओ 2 किलोमीटर नीचे जायंट सिटी जो है वो साइंटिस्ट कह रहे हैं कि और फिर जायंट না আবার পরে দেখতে হবে। তো গিজা পিরামিডের নিচে নাকি শহর পাওয়া গেছে। হ্যাঁ ইজিপ্টের গিজার পিরামিডের নাম শুনেছিস তো? হ্যাঁ 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 ওর নিচে নাকি শহর পাওয়া গেছে। বাবা, তা 2 কিলোমিটার নিচে। মানে আগে লোকে থাকতো তাহলে? থাকতে হয় তো, দেখতে হবে ব্যাপারটা কি। আপনি ওইটা দেখেছেন মায়ানমারে ইয়ে হয়েছে ভূমিকম্প? হ্যাঁ, কদিন পর আমাদের ওখানেও হবে, আমরাও মরবো। তোমার পুরো কোন বিল্ডিং আছে? গুলো ভেঙে পড়ে গেছে। আরে সুইমিং পুলে জল লাফিয়ে লাফিয়ে পড়ছিল, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ ওটাও দেখেছি। বাপরে, কিন্তু একটা বিল্ডিং যেটা মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল ওটা পুরো ধসে পড়ে গেল। একটা হ্যাঁ একটা দেখছিলাম। হ্যাঁ, সেরকম ভাবে বানানো হচ্ছিল, ওই জন্য পড়ে গেছে। হ্যাঁ স্যার, P1 P2 বেরোলো। কত কত? P1 এসছে 71.69। হ্যাঁ, ইউনিট কি? আর P2 কিলো নিউটন। আর P2? আর P2 হচ্ছে 14.12। 1 2, তাহলে P1 মাইনাস P2 করে দে, করলে P বেরিয়ে যাবে। ফিফটি সেভেন পয়েন্ট 57। কিলো নিউটন পি বেরিয়ে গেল। রেজাল্টেন্ট হ্যাঁ ফোর্স। হ্যাঁ এবার হ্যাঁ। সেন্টার অফ প্রেসার বার করার ফর্মুলা কি? সেন্টার অফ প্রেসার ওটা হচ্ছে এইচ বার এইচ বার আইজি বাই আই আই হ্যাঁ আইজি বাই এক্স বার প্লাস এক্স বার। এ এক্স বার প্লাস এক্স বার, তাই তো? হুম হুম। তাহলে আমি প্রথমে H1 এর জন্য বার করব। আচ্ছা, এটাও দুটো বার x1 করতে হবে। আয়ন, শুধু আগে H1 এর জন্য বার কর, H2 টা আমি পরে বলবো। আচ্ছা,
বলছি স্যার, নম্বরটা দেখুন নিস না নিজের উপরে নম্বরটা চেক করে রাখ। আজকের পর আর কল করবে না। পিডব্লিউ আমায় জ্বালিয়ে খেলো। আপনি কোর্সে এনরোল করেছিলেন? হ্যাঁ, ও ও আজকে এক্সপায়ার হয়ে যাবে। ও বলছি শুনুন না, আইজিটা 0.29। হ্যাঁ, আচ্ছা, इसके अलावा यहाँ पे शाफ्ट मिलेंगे, राइट? और वो शाफ्ट के साथ मैं आपको एक बार स्ट्रक्चर दिखाता हूँ। ये शाफ्ट टाइप है। जो आप सरफेस पे देख रहे हो वो एक सिर्फ टिप हो सकती है, ओनली अ टिप। और इस टिप के नीचे बहुत जायंट शाफ्ट जो है वो दो रिसर्चर्स जो है रिमोट सेंसिंग कर उन्होंने एक रेडार एडवांस रेडार सिस्टम का इस्तेमाल करके इसको बनाया। आज इस वीडियो में हम जानेंगे कि आजकल ये फाइटिंग ये डिस्कवरी हमें किस ओर लेके जाएगी और इस फाइटिंग को लेके किसी ने डिसाइड नहीं किया है कि ये सही नहीं। चलिए मैं दोस्तों इस वीडियो में जानते हैं। तो पहला अगर आप देखेंगे न्यूज तो लिखा है कि क्या इजिप्ट के पिरामिड्स जो हैं वो सिर्फ एक टिप है क्या? ফেমাস সায়েন্টিস্ট নিকোলা টেসলা জানিস কি বলতো? পিরামিড গুলো হলো ইলেকট্রিক উৎপাদনের মেশিন। বলেছিল? হ্যাঁ, কি করে? এই তো রিসেন্ট চায়নাও বলছে এই পিরামিডের আশপাশে পিরামিডের টপে নাকি প্লাজমার একটা চান্স দেখিয়েছে। কি পিরামিডটা এমন ভাবে তৈরি, ফ্রি ইলেকট্রিসিটি, মানে এনভায়রনমেন্ট থেকে সেই ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারে পিরামিডটা। বাবা, তো কারেন্টের কোনো ওয়ারিং নেই, কিছু নেই? না, টেসলা কয়েল বলে একটা জিনিস আছে, ওই ফেমাস সায়েন্টিস্ট টেসলাই করেছিল, যার নামে এখন টেসলা গাড়ি এসছে। তো ও সেই উনি বলেছিলেন ফ্রি ইলেকট্রিসিটি, মানে ওয়্যারলেস ইলেকট্রিসিটি, কোনো ইলেকট্রিসিটির ওয়্যার লাগবে না, এমনি ইলেকট্রিসিটি ট্রান্সফার হবে এর বাড়ি থেকে ওর বাড়ি, পুরো ফ্রি থাকবে। বাবা, কালকে দেখছিলাম সাউথ ইন্ডিয়া একটা মন্দির আছে, ওখানেও নাকি সায়েন্টিস্টরা বলেছে টেসলা কয়েলের মতন সিস্টেম, মানে ওখানের বেশিরভাগ সিস্টেমটা নাকি এমন ভাবে জিওমেট্রিক্যালি সাজানো যে তোর এনার্জি ওখানে এমন ফ্রি এনার্জি ফ্লো এর জন্য করা আর্কিটেকচারটা। আচ্ছা। দেখ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছিস, আগেকার দিনে কত আর্কিটেকচার ভালো। আর্কিটেকচার কত কিছু জানার। হ্যাঁ, বলছি আগেকার দিনে কত যেন ভালো এগুলো সব ছিল, যে তখনকার দিনে এসব করে গেছে। হ্যাঁ, অনেক ভালো ছিল, অনেক কিছু তো খারাপও ছিল। হ্যাঁ, স্যার H1টা এসছে 2.15। 2.15, ঠিক আছে। এবার লেখ therefore distance of P1 from hinge. স্যার Distance of P1 from ও আচ্ছা, hinge. ফ্রম H। Hinge হ্যাঁ, হিঞ্জ। is equal to, হুম, দেখ কতটা তোর ফ্রি সারফেস থেকে দূরত্ব h এর 1.5 আর 1.2। 1.2। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 1.5 প্লাস 1.2 মাইনাস h1, এই মানে h বার 1। ভালো করে বল জিনিসটা, একবার দেখে নে তাহলে বুঝতে পারবি। আমার জানা তোর মনে কর এই সে h বার এসছে এরকম কোনো জায়গায়, হ্যাঁ, হ্যাঁ, তার মানে এই টপের থেকে এটা দূরত্ব হলো h বার 1,
তাহলে আমার জানার দরকার এখান থেকে এটা দূরত্ব কত হিঞ্জ থেকে। তার জন্য কি টোটালটার দূরত্ব কত 1.2 প্লাস 1.5, হ্যাঁ তাহলে মাইনাস 1 H1। 2 প্লাস 1.5 মাইনাস h বার ওইটা 1। যদি বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আমার বল, তারপর h2 এবং সেম ভাবে বার কর। আচ্ছা বুঝেছি। 0.55। 0.55, ঠিক আছে। এবার H2 ক্ষেত্রে তখন আমরা ওটা যেহেতু মাঝখানে তাহলে 1.2 মাইনাস জাস্ট যেটা বেরোবে H2। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। h বার। তোর কি সায়েন্স নিয়েছিলিস, সায়েন্সে ইন্টারেস্ট ছিল বলে নিয়েছিলিস, নাকি বাড়ির লোক সায়েন্স নিতে বলেছিল বলে নিয়েছিলিস? উম, না সেরকম কিছু না, ইন্টারেস্ট ছিল, ছিল না একদম তা না। নাকি অন্য সাবজেক্টে ইন্টারেস্ট ছিল? না না, অন্য অতটাও ছিল না। তাহলে ঠিক মাঝখানে আছে। একবার ভেবেছিলাম যে কমার্সে যাব, কিন্তু কেন ওই ভেবেছিলিস? সায়েন্স টাফ বলে? সায়েন্স টাফ বলে? না না, সে আমার তখন অতটা আইডিয়া ছিল না কি, কারণ আমি জানতাম আর্টসে মানে হচ্ছে হিস্ট্রি ওইসব থাকবে, আর কমার্সে শুধু অঙ্ক থাকবে, মানে ওই হিসাবপত্রের অঙ্ক, অ্যাকাউন্টেন্টস এর। হুম। তো দেখলাম সায়েন্সেই হ্যাঁ। ভাই যা হবে হবে। কারণ এটা তো তাও পড়েছি, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তাও মোটামুটি জানি। আমার খারাপ লাগতো সায়েন্সের মধ্যে একমাত্র কেমিস্ট্রি, কারণ এত ফর্মুলা না, ওই রিয়াকশন, এত রিয়াকশন এত রিয়াকশন। আমি ক্লাস কেন 12-এর মাঝে পরীক্ষা মধ্যে মনে হতো কেমিস্ট্রি, কেন রিয়াকশন করছি তাই বুঝতে পারছি না, বল। হ্যাঁ আমি ওই তো ক্লাস 12-এর পরীক্ষার ঠিক 2 দিন আগে মনে হয় সব যত রিয়াকশন ছিল সব মুখস্থ করেছিলাম, দিয়ে এখন সব ভুলে গেছি। না, না, না। আমার যেরকম আর্টস নেওয়ার ইচ্ছা ছিল, একটু কনফিউজ ছিলাম, তাই নিয়ে নিয়েছি। সায়েন্স নিয়েছিলাম, 3 মাস সায়েন্স পড়েছি, তারপর সোজা ইঞ্জিনিয়ারিং। ও আচ্ছা, মানে আপনি তাহলে 10-এর পরে 11-এ ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, 3 মাস পড়েছিলাম, তার মধ্যে আমার রেজাল্ট বেরিয়ে গেল, তারপর আমি ইঞ্জিনিয়ারিং চলে আসলাম। ও মানে ডিপ্লোমা। ডিপ্লোমা। আচ্ছা, সায়েন্স খারাপ আপনার লাগতো তা বায়ো, না, আমার পছন্দ তো। বায়ো হ্যাঁ বল। বায়ো কেমন লাগতো? বায়ো তো আমি পড়ার সুযোগই পাইনি। যা পড়েছিলাম লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স সেটা 10th অব্দি, ভালোই লাগতো। ও আচ্ছা। ম্যাথ বাদে আর কোনো কিছু খারাপ লাগতো না। ও না, ম্যাথসে আমার ইয়েটা খারাপ লাগতো, তাও ট্রিগোনোমেট্রি। ম্যাথে অ্যারিথমেটিকটাই ভাল লাগতো, আর কোনো সাবজেক্ট ভাল লাগতো না ম্যাথে। অ্যারিথমেটিক আর তোর হলো ওই কি বলে ওটাকে, এই জিওমেট্রি জ্যামিতির যে পোর্শন গুলো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। মানে মেন কথা যেটা আমি পড়ে মনে হতো না প্র্যাকটিক্যালি, যেটা অ্যাপ্লাই হয়, হুম। সেই জিনিসটা আমার ভালো লাগতো না। ও আর্টস বেশি ভালো লাগতো, তার কারণ হলো আর্টস এর সাবজেক্ট সবসময় সবই প্র্যাকটিক্যাল। হ্যাঁ। তাই আপনার হিস্ট্রি জিওগ্রাফি ওগুলো ভালো লাগতো? হ্যাঁ, আর আমার মেইনলি সব থেকে পছন্দের সাবজেক্ট ছিল হিস্ট্রি আর ফিজিক্স। ও তাহলে হিস্ট্রিতে আপনার মানে ভালোই নলেজ আছে। হ্যাঁ, এখনো পড়ি। আমার মনে আছে যখন কোনো ক্লাসে উঠতাম, যখন প্রথম হিস্ট্রির বইটা আসলো, প্রথম একদিন দুদিনেই হ্যাঁ পড়ে পুরো বই শেষ করে দিতাম। বাবারে। আর জিওগ্রাফি যদি বলি, সব সময় আমি এই আমার ছোটবেলায় আমাকে ওই ম্যাপের যে অক্সফোর্ড ম্যাপ যে বইগুলো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাটলাস অ্যাটলাস কিনে দেওয়া হয়েছিল, আমি সবসময় অ্যাটলাস নিয়ে বসে থাকতাম। ও ভালো।
তা আপনার জিওগ্রাফি থাকে না, হ্যাঁ জিওগ্রাফিতে যে সয়েল গুলো ছিল ওগুলো মনে থাকতো, কোথায় কি সয়েল থাকে, কিরকম হয়, কোন সময় কি চাষ হয়? না, ওগুলো আমার ঠিক ক্লিয়ার হতো না, আমার ওই জিওগ্রাফিটা ভালো লাগতো না, এখন অবশ্য ভালো লাগে। ও, হ্যাঁ ওইটা একটা জিওগ্রাফিতে বাজে জিনিস ছিল। ওটা আসলে বুঝতে পারতাম না জিনিসটা, যে কেন করি কি করি। আরে যেরকম আমার জিওগ্রাফি বলতে পলিটিক্যাল জিওগ্রাফিটা বেশি ভালো লাগতো। ও আচ্ছা। হ্যাঁ স্যার বেরোলো এই ডিস্টেন্স, কত? ডিস্টেন্স বেরিয়েছে 0.40। ঠিক আছে, হলো। এবার লেখ, নাও resultant force will be act at a distance by, এবার আমাদের রেজাল্টেন্ট ডিস্টেন্স বার করতে হবে। দেখ, তোর কি বেরিয়েছে, H1 বেরিয়েছে 0.55, তাই তো? 0. হ্যাঁ তার মানে এটা হলো 0.55, আর H2 কত বেরিয়েছে? 0.4। 40, হ্যাঁ 0.4। তাহলে তুই তোর কাছে দেখ তো P1 কত? P1 হচ্ছে 71.69। 69। আর P2? P2 হচ্ছে 57, না 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 14.12, 14.12। 14.12। তাহলে আমাকে এখান থেকে রেজাল্টেন্ট ডিস্টেন্স বার করতে হবে। কি করে বার করব? 14.12 এর সঙ্গে এটা গুণ করব, আর এটার সঙ্গে মানে P1 এর সঙ্গে H1 গুণ করব, আর P2 এর সঙ্গে H2 গুণ করব। দুটো মোমেন্ট বেরোলো, তার মানে M1 মাইনাস M2। স্যার কি বললেন? P1 এই যে আমি লিখছি M1 মাইনাস M2 ডিভাইডেড বাই, যদি P দিই, P রেজাল্টেন্ট, M1 মানে কি, P1 ইন্টু, সরি এক্স কেন লিখছি, হ্যাঁ এক্সই ধরে নে, এটা x1 মাইনাস P2 মাইনাস x2 ইন্টু x ড্যাশ নয়। এটা হলো তুই যে এক্সট্রা মাত্র বার করলি, এই যে 0. কত জানো, 55 বা 0.4 ডিভাইড বাই রেজাল্টেন্ট কত, P রেজাল্টেন্ট 57.54। P1 আর P2 এর ভ্যালু বসা, x1 আর x2 এর ভ্যালু বসা, তোর অ্যান্সার পেয়ে যাবি কত মিটার। আচ্ছা বলছি এটা কি কোনো ফর্মুলা? হ্যাঁ, ফর্মুলা করে মনে রাখলে তো মনে রাখতে পারবি না, সরি ফর্মুলা ভাবে মনে রাখা যাবে না, দাঁড়া এইভাবে মনে রাখি তোকে লাভ নেই। আরেকবার লিখছি, লিখিস, আরেকবার লিখছি নতুন, আমি একটা সোজা জিনিস লিখছি। পি আর মানে পি রেজাল্টেন্ট, ঠিক আছে, হ্যাঁ ইনটু এক্স রেজাল্টেন্ট ইজ ইকাল টু P1 x1 মাইনাস P2 x2। এবার আমার x রেজাল্টেন্ট দরকার, তাহলে পি আরটা নিচে চলে গেল। এবার করে ফেল, মানে ব্যাপারটা কি, আমি মোমেন্ট, রেজাল্টেন্ট মোমেন্ট ইজ ইকাল টু মোমেন্ট ফর P1 আর মোমেন্ট ফর P2, এই দুটোকে মাইনাস করে এই দুটোকে ইকুয়াল করলাম। এই দুটো তো সমান, তুই আরে বল। রেজাল্টেন্ট মোমেন্ট ইজ ইকাল টু P1 মাইনাস P2 এর মোমেন্ট, এই দুটো সমান।
হ্যাঁ তাহলে এখান থেকে আমি এক্স এক্স রেজাল্টেন্টটা বার করে নেবো, এক্স ডিস্টেন্স রেজাল্টেন্ট। না বুঝতে পারলে আবার বল। না আমি আপনাকে ভ্যালু গুলো বলছি, আপনি একবার দেখুন। হুম। পি আর এর ভ্যালু আমরা নেব 57.57 হুম ইন্টু এক্স আর আমরা করছি, এটা বের করবো। এবার পি ওয়ান আর পি টু আমরা বের করেছিলাম 71.69 ইন্টু, আর এখানে এক্স ওয়ানটা আমরা নেব 0.55 হুম ডিস্টেন্স ফ্রম পি ওয়ান। হুম। আচ্ছা বেশ, দাঁড়া লিখে নেবো। আর তোর যদি এইভাবেও মনে না থাকে তাহলে আমাকে সামেশন অফ হরাইজন্টাল ফোর্সেস করে দেখাতে হবে তোকে। না না, এটা মনে থাকবে। হুম। যখন ফোর্স ক্যালকুলেট কোনো কিছুতেই হবে না তখন ওই সামেশন হরাইজন্টাল ভার্টিক্যাল মুভমেন্ট ওইভাবেই করতে হবে। अंडरग्राउंड फिटिंग एंड वेरी जायंट सिटी। यही चीज नहीं में तो आज के साइंटिस्ट ने क्या किया, एक्सपोर्ट। अगर आप देखिए इसी ट्वीट के बाद ये एक्स ने जो पोस्ट किया था, इस ट्वीट के बाद बहुत ज्यादा ये वीडियो वायरल हुई, राइट? ये पोस्ट वायरल हुई, लोगों ने वीडियो बनाना स्टार्ट किया। तो है क्या है कि साइंटिस्ट हैव डिस्कवर्ड अ मैसिव वर्टिकल, जैसे ब्रिज के नीचे, पुल के नीचे, मेट्रो ब्रिज के नीचे आपके बड़े बड़े क्या होते हैं, पिलर्स होते हैं, उनसे भी जायंट वर्टिकल सिलेंडरशिप जो आपके पिलर्स है कहां पाए गए हैं, इस गीजा पिरामिड के बेस में। और इसमें खास करके एक सबसे তারপর আমি যেরকম কালকে দেখছিলাম সাউথ ইন্ডিয়াতে একটা জায়গা আছে যেটার নাম হলো আহ, অরুণাচলম গিরি, মানে একটা পর্বতের নাম। তো হ্যাঁ সেখানে অরুণাচল মন্দির আছে, মানে শিবের একটা মন্দির। সেই শিবলিঙ্গটা তোর অলওয়েজ তোর হিট এমিট করে। কোনো সাইন্টিফিক রিজন নেই। হ্যাঁ তার হ্যাঁ আছে আছে ওই সব কথা আমি বলি না, ওই তোর উপর থেকে লোক এমিট করছে ওইসব না। ব্যাপারটা হলো যখন জিওলজিস্টরা টেস্টিং করেছে, ডেটিং বলেছে অরুণাচল গিরি মানে এই পর্বতটা যত বছর পুরনো হ্যাঁ সেই তত পুরনোই লিঙ্গটাও, শিবলিঙ্গটাও। আচ্ছা তো কি হয়েছে, সম্ভবত অরুণাচল গিরি হলো, আমাদের পুরাণে লেখা আছে ওটা জ্যোতির্লিঙ্গ, মানে ওখানে প্রকট হয়েছিল স্বয়ং শিবের জ্যোতি, ওখানে প্রকট হয়েছিল। তা ব্যাপারটা হলো ওটা সম্ভবত সুপ্ত আগ্নেয়গিরি, ও ভলক্যানো একটা। তো যখন মানে 2 বিলিয়ন ইয়ার্স আগে যখন পৃথিবীর এই শক্ত মাটি আসছিল তখন যে ম্যাগমা বাইরে এসেছিল, ওটা ওই ম্যাগমা দিয়ে হুম তৈরি, ওর জন্য ওখান থেকে টেম্পারেচার এমিট করে। ওর জন্য পুরো ইয়ে হয়। অরুণাচলম পর্বতটাকেই শিব রূপে পুজো করা হয়। না উনি বাইরের কথা বলছেন না অরুণাচল প্রদেশের কথা বলছেন? আচ্ছা, তামিলনাড়ুর কথা বলছি। আচ্ছা তামিলনাড়ু ওইদিকে। অরুণাচল আর অরুণাচলম এক জিনিস নয়, আমি একটা পাহাড়ের নাম বলছি। স্যার এলো এক্স আর হ্যাঁ বল। 0.58। হ্যাঁ ঠিক আছে, মিটার অ্যাবভ দ্য হিঞ্জ। হ্যাঁ হলো। এবার আমার কি দরকার, প্রথম পার্টটা হয়ে গেল, ফার্স্ট পার্টের অ্যান্সার এসে গেছে, মানে অঙ্কে যা মার্কস থাকবে তুই 50% পেয়ে গেছিস অঙ্কে। আচ্ছা এইরকম টাফ অঙ্ক দিলে অনেক মার্কস থাকবে। হ্যাঁ সেটাই তো, এটা বিশাল বড় অঙ্ক, হ্যাঁ, অঙ্কটাই কত বড়, এটাও অঙ্ক বড়। এবার পার্ট 2, ওই যে কতটা ফোর্স লাগবে পি এইটাকে ঠেলতে গেলে, তার মানে তোর ফোর্স কত কত হাইট আছে 0.78, মানে কোথাও এরকম জায়গায় তোর ফোর্সটা পড়ছে ধরে নে।
এসে 0.58। হ্যাঁ, এরকম জায়গায় ফোর্সটা পড়ছে, হুম। তাই তো? তার মানে এখান থেকে নিচে, এতটা নিচে হ্যাঁ। কত, এটার হাইট 0.58 আর ফোর্স হলো 50 দ্বারা 57.54 ফোর্স কত হাইটে হিঞ্জ থেকে 0.58 দূরত্বে পড়ছে, এই দূরত্বটা। তাহলে যদি হিঞ্জ থেকে 1.2 মিটার দূরে এই এফ ফোর্সটা পড়ে, তাহলে এই দরজাকে খুলতে কত এফ ফোর্স লাগবে, এটা আমার সেকেন্ড কোশ্চেন চাই। হুম হুম। দেখ কোশ্চেনটা ক্লিয়ার? হ্যাঁ, কোয়েশ্চেন ক্লিয়ার। কোশ্চেন ক্লিয়ার। তাহলে এবার আমি মশা ওই সেম অঙ্কটা করব। তুই একটা কথা বল, একটা তো এইভাবে হয়, এইভাবে হয় কিনা দেখতে হবে, আপাতত একভাবে করি, দুভাবে আমরা এই অঙ্কটা করব, মানে একভাবে করলেই হবে, দুভাবে করে দেখবো যে সেম অ্যান্সার আসে কিনা। তো তুই আমায় বল, আহ, এই জায়গাটা দ্বারা মুছে দিয়ে আপাতত, এফ এফ এর দিক থেকে কোন ফোর্সটা কাজ করছে? পি টু এফ এর দিকে আছে। হ্যাঁ। হ্যাঁ, তার মানে এর সহায়তা করবে পি টু, কিন্তু পি ওয়ান হ্যাঁ, এর এগেনস্টে যাবে। অপোজিট। হ্যাঁ, Opposite. এগেইনস্টে যাবে। তাহলে ইকুয়েশনটা যদি লিখি, এফ ইজিক্যাল টু, হিঞ্জ থেকে মোমেন্ট নিচ্ছি আমরা 1.2, টেকিং মোমেন্ট অ্যাবাউট হিঞ্জ, লিখে দেবো পরে, ঠিক আছে, টেকিং মোমেন্ট অ্যাবাউট হিঞ্জ, এই যে এই পয়েন্ট থেকে মোমেন্ট আমরা এই পয়েন্টে নিয়েছি, বিম ধরে নে, হুম। ভার্টিক্যাল বিম এটা, লিখলাম। এবার পি ওয়ান হুম। সেম ডাইরেকশনে আছে যেদিকে পি এফ যাচ্ছে। আচ্ছা, এটা আরেকবার বল, এফ ইন্টু 1.2 টা আরেকবার বলুন। হ্যাঁ বলছি, দেখ টেকিং মোমেন্ট অ্যাবাউট হিঞ্জ যখনই দিচ্ছি, হিঞ্জ থেকে এফ ওয়ান এর, এফ এর দূরত্ব কত? 1.2। হিঞ্জ থেকে, হ্যাঁ, 1.2। তাহলে আমি এফ ইন্টু 1.2 করলাম। আচ্ছা। এবার দেখ এফ এর দিকে পি টু আছে, হ্যাঁ। তার মানে প্লাস পি টু, পি টু এফ হিঞ্জ থেকে কত দূরে আছে বের করেছিস? P2, হ্যাঁ, হিঞ্জ থেকে বের করেছি, কত? P2 হচ্ছে 0.40। ইন্টু 0.4। এবার পি ওয়ান অপোজিট দিকে যাচ্ছে, হ্যাঁ, মাইনাস হবে তাহলে। মাইনাস পি ওয়ান কত হাইট? 0.55। 0.55 ইজিক্যাল টু 0। এবার পি ওয়ান আর পি টুর ভ্যালু জানিস, বসিয়ে দিয়ে এখান থেকে ইজিক্যাল এফ বার করতে পারবি। হ্যাঁ, পারবো। বার কর। এইভাবে কর, আরেকভাবে করব, একভাবে করলেই হবে, দুভাবে আমরা করে দেখবো একই ভ্যালুতে। আচ্ছা। एडवांस अभी तक का रेडार यूज किया गया जिसे बोलते हैं सिंथेटिक अपर्चर रेडार। दोस्तों ये आम रेडार से बहुत डिफरेंट है। अगर आप देखें कभी आप सुनेंगे तो सरफेस में कुछ घूमना होता है, नेशनल ज्योग्राफी चैनल में आता है, डिस्कवरी चैनल में आता है कि लोग चलेंगे जंगल में कुछ ढूंढने के लिए, कुछ पुरानी चीज है, तो एक उन्होंने सिस्टम पकड़ा होता है, राइट, जो आवाज करता है आवाज करता है, जिससे उनको लगता है हाँ यहाँ पे कुछ हो सकता है, इट इज, लेकिन उसकी जो वो रेडार जो है ना, वो जो वेव्स छोड़ता है, राइट, वो वेव्स इतनी डीपली पेनिट्रेट नहीं होती, लेकिन ये जो सिंथेटिक अपर्चर रेडार है मेरे दोस्तों, ये आपका धरती के काफी गहराई तक इसकी पेनिट्रेशन होती है, और
जो रिसर्चर्स थे जो गीजा पिरामिड में लगातार कई सालों तक सर्च कर रहे हैं, उन्होंने किसी रिमोट स्पेस से यानी कि सैटेलाइट में लगे हुए रेडार की मदद से मेरे ऊपर ये फाइंडिंग निकाली। ठीक है, तो मैंने जैसे आपको बोला कि ये कितने साल पुराने हैं, अराउंड 4500 years old, राइट। लेकिन अभी भी ये सबके लिए मिस्ट्री बने हुए हैं। लेकिन अगर आप ये तस्वीर देखेंगे है एआई है, लेकिन ऐसा ही कुछ रिसर्चर्स बताने की कोशिश कर रहे हैं कि गीता के नीचे आपको बहुत बड़ा शहर मिला है। हमें बहुत बड़ा शहर मिला है, यहाँ की सिर्फ शहर और इसके अलावा क्या मिला हम लोग समझने की कोशिश करेंगे। According to a team of Italian researchers, the Giza plateau may be hiding something extraordinary beneath its sand. आज यहाँ पे आपको बंजर जगह दिख रही है, रेतीली जगह दिख रही है, उसके नीचे बहुत बड़ी अंडरग्राउंड सिटी एग्जिस्ट करती थी, जो इस पिरामिड से 10 गुना ज्यादा बड़ी है। और आप इस पिरामिड को देखोगे मैं दोस्तों, आप हैरान हो जाओगे कहाँ पे है। तो यही ऐसा ही कुछ सैटेलाइट की मदद से इन्होंने बोला कि भाई देखिए ये है गीजा पिरामिड। স্যার 28.15। 28.15 একটু বেশি এসছে, তো ঠিক আছে। এবার আমরা আরেকভাবে করবো, অ্যান্সার হিসাব মতো বেরিয়ে গেছে বাটটা। আচ্ছা, এবার আমরা নিউটন থার্ড ল দিয়ে করব। সেটা হলো P1 এর থেকে P2 মাইনাস করে একটা ভ্যালু এসছে রেজাল্টেন্ট P, তার মানে রেজাল্টেন্ট Pটা P এর দিকে আছে, ধরে নে এইদিকেই আছে কোথাও একটা। সেটা কত ভ্যালু রেজাল্টেন্ট P এর? 57.8। হ্যাঁ যাই হোক 57. হ্যাঁ, আর ডিসটেন্স হলো 0.58, তাই তো? ফ্রম P1। আরে ফ্রম P1 না, কিছু লিখতে হবে না, আমি জাস্ট বোঝাচ্ছি। আমি বলছি যে আচ্ছা, P1 এর দিক দিয়ে আসছে ফোর্সটা, কেন আমি P1 এর থেকে তো P2 কে মাইনাস করছি, তার মানে P1 P2 এর থেকে বড়। তোর আঙুলের মতো যেদিকে ফোর্স বেশি সেদিকেই তো সব ফোর্স গুলো চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো আর এফ এদিকে ফোর্স দিচ্ছে, তাহলে এফ কে কত লাগবে তোকে যেটা বলেছিলাম, উল্টো দিকে তোর যত এর থেকে বেশি ফোর্স দিলে তোর মুভ করে যাবে। হিন্স থেকে মোমেন্ট ধরেছি, তাহলে প্রথমে লিখবো এফ ইন্টু 1.5 হিন্স থেকে ইজ ইকাল টু PR ইন্টু 0.58। দেখ তো কত আসে পি এর, এফ এর ভ্যালু কত আসে। আচ্ছা দাঁড়ান, 0.PR হচ্ছে আচ্ছা পিআরটা আমরা ওই 57 পয়েন্ট এটা হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 7.5 কত এসেছিল তো 57. ও 57, তাহলে 8 না। 21.12। স্যার 21.12 শুনেছি। আচ্ছা। এইভাবে কেন হলো না? ঠিক করেছিস তো? হ্যাঁ, কিন্তু আমি ভুল করেছি। সেটা হলো ওটা 1.5 না, ওটা 1.2। এর থেকে ও আচ্ছা, আপনি উপর অব্দি করে ধরে নিয়েছেন। আমি ভুল করে উপরের ভ্যালুটা ধরে ফেলেছি। আমার তো হাইট এইটুকখানি 1.2। হ্যাঁ 57 into 0.55 তাহলে আসছে 26.38। 20, আমার তো আসলে 27.82। ও না, হ্যাঁ তাই তো।
হ্যাঁ ওখানে আপনি 0.58 লিখেছেন, আমার এখানে তো ডিস্টেন্সটা ছিল 0.55 57.57 ইন্টু 0.58 হলো 0.55। ও স্যার শুনুন, ও 57.57 ইন্টু ইন্টু 0.55 0.55 ডিভাইডেড বাই 1.2 ও 26.38 একটু আলাদা আসছে। আলাদা তো আসার কথা না। এক সেকেন্ড 57.54 into 0.578 divided by 1.2 হ্যাঁ তোর হিসাবের ভ্যালু এদিক ওদিক নিয়েছিস যার জন্য এটা হয়েছে। তুই অনেক জায়গায় মনে হয় রাউন্ড আপ মেরেছিস, রাউন্ড আপ মারতে মারতে ওই কাণ্ড করেছিস তুই। বইয়ে যেটা করেছে বইয়েরটা মিলছে, তো সামান্য সামান্য রাউন্ড আপের গন্ডগোলের জন্য তোর মিলছে না, দুটো এক হচ্ছে না। বই আমি লাস্টে প্রথম যে ফর্মুলাটা করলাম বই এটা এসছে 1727 পয়েন্ট, তোর কত 28 পয়েন্ট এসছে তাই না? হ্যাঁ 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 এখানে তো প্রবলেম আলাদা এসছেই, প্লাস ওইভাবেও তো 26 আসছে, কিন্তু এর বইয়ের আমি এটা করে দেখলাম এইভাবে তো এটা আসছেই, আমি যেভাবে করাচ্ছি আরেকভাবে ওটা তো এটাই আসছে। তুই বারবার রাউন্ড অফ আচ্ছা। নিয়ে গন্ডগোল করেছিস। না আমি তো লাস্ট দুটো কি তিনটে দুটোই ধরেছি সব এই জায়গায় দেখ থেকে। এইটা হলো 57.54 আর এটা হলো 0.578। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ কেটে দেবে। লাস্টেরটা কি কি করবে আমি তাই বুঝতে পারছি, দাঁড়া আমি দেখি তো। তো এসছে তোর কত 71 পয়েন্ট, কত 71 পয়েন্ট 69। 69, এখানে একটু বেড়ে বাড়িয়েছিস ঠিক আছে, ইন্টু 0 পয়েন্ট কত 55 55 হ্যাঁ। 55 0.55 মাইনাস মাইনাস 14 পয়েন্ট কত তোর 14.12। 12 ঠিক আছে, হুম আর ওটা 0.4 ইন্টু 0.4 হলো ডিভাইড বাই 1.2 হুম। 28 পয়েন্ট সামথিং। আর আমি যদি উল্টো দিক দিয়ে করি সেটা হলো তোর রেজাল্টেন্ট ফোর্স কত বললি 57 পয়েন্ট 57.57। 57 হুম ইন্টু হাইট হলো 0.55 ডিভাইড বাই হ্যাঁ 1.2। বাপরে কত দুনিয়ার রাজ্যে রাউন্ড আপ করেছিস, ওই তোর কিন্তু লাস্টের পোর্শনটার জন্য কাটলেও কাটতে পারে, লাস্টের টুকখানি কেটে তোকে স্টেপ মার্কিং এর বেশি কিন্তু দেবে না এরকম ভুলভাল হলে। আপনার কত এলো? তুই যেটা বের করছিস সেটাই আসছে, কিন্তু আমি যখনই এখানে যে ভ্যালু গুলো এসছে রাউন্ড অফ না করে এই হুম ভ্যালু গুলো দিয়ে করছি একদম পারফেক্ট অ্যান্সার আসছে। ও আচ্ছা। দেখ পয়েন্টের পরে এদিক ওদিক গুলোকে মেনে নেওয়া যায়, কিন্তু ফাইনাল অ্যান্সারে যদি প্রথম থেকে তুই পয়েন্টের এদিক ওদিক গুলোকে রাউন্ড আপ করে এগোতে থাকিস আর সবার শেষে হুম গিয়ে ফাইনাল অ্যান্সারে গিয়ে তোর যদি রাউন্ড অফের জন্য মেইন ভ্যালু মানে পয়েন্টের এপাশের ভ্যালু মানে মেইন ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক ভুল ধরা হয়।
আচ্ছা। তখন স্টেপ মার্কিং বাদে লাস্ট যে পোর্শনে, যেহেতু এটা দুটো পার্টের অঙ্ক, প্রথম হ্যাঁ। পোর্শনের ভ্যালু গুলো শুধু পয়েন্টের এপাশের গুলো গন্ডগোল, পয়েন্টের উল্টো দিকের গুলো তো ঠিক আছে, তাই প্রথম পোর্শনে তুই হ্যাঁ। ফুল মার্কস পাবি। সেকেন্ড পোর্শনে যেহেতু পয়েন্টের এপাশের ভ্যালুতে চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য তোকে স্টেপ হুম। মার্কিং বাদে সেকেন্ড পোর্শনে কিছু দেবে না। আচ্ছা, এরা সব তিনটে তিনটে করে ধরেছে। হুম, ঠিক আছে, এবার তাহলে তিনটে তিনটে করে নেবো। ঠিক আছে। চলো এবার ইনক্লাইন্ডের অঙ্ক করি। এমনি অঙ্কের নিয়ম তো ইজি, বুঝতে পেরেছি, ইজি অঙ্ক তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ইনক্লাইন্ড থেকে তোদের প্রিভিয়াস ইয়ারে আমি দেখেছি অনেক অঙ্ক এসেছে এই চ্যাপ্টার থেকে। ও, তাহলে দিয়ে দিতেই পারে। ইনক্লাইন সারফেস, এই প্রথম পয়েন্টে লেখ, ইনক্লাইন ইমার্জ সারফেস। আচ্ছা, ইনক্লাইন ইমার্স। হুম, লিখেছি। এবার টোটাল প্রেসার পি, পি এর ফর্মুলা কি? কোথায় গেল এইটা? এইটাতে তো এই পি এ, এখানে পি এর ফর্মুলা হলো এইটা। তাহলে তো এইটা নিয়ে তিনটে ফর্মুলা পেলাম পি এর। হ্যাঁ, একটা নর্মালের ক্ষেত্রে, হ্যাঁ। একটা ভার্টিক্যালের ক্ষেত্রে, আর একটা ইনক্লাইন্ডের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। দেখ ফর্মুলাটা সেমই আছে, শুধু ডাব্লুর সঙ্গে একটা সাইন থিটা গুণ হবে, আর এ এক্স ড্যাশের নিচে একটা সাইন থিটা ভাগ হবে, এইটুকখানি, এটা সাইন থিটা ঢুকছে আর কিচ্ছু না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাকি ফর্মুলার বেসিক কনসেপ্ট আছে, যেহেতু অ্যাঙ্গেলে আছে, এই যে দেখ জিনিসটা অ্যাঙ্গেলে ঢুকে রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই অ্যাঙ্গেলটা তোকে ঢোকাতে হবে, একটা সাইন থিটা অ্যাঙ্গেল হিসেবে ঢোকাচ্ছিস। ক্রিয়েট করছে বলে সাইন থিটাটা আসছে। আচ্ছা। হুম, লিখেছি। এই হলো টোটাল প্রেসার, লিখেছিস? হুম। এবার সেন্টার অফ প্রেসার। দেখ পুরোটা সেম, এই ধর পুরোটা সেম, শুধু আইজির সঙ্গে একটা সাইন থিটা স্কোয়ার ঢুকেছে, মানে সাইন স্কোয়ার থিটা ঢুকেছে। আইসি। তুই যা লিখতিস এইচ ড্যাশ ইজিক্যাল টু আইজি বাই এ এক্স ড্যাশ প্লাস এক্স ড্যাশ, একই আছে, শুধু আইজির সঙ্গে আচ্ছা সাইন আচ্ছা স্কোয়ার আচ্ছা। থিটা ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্টার। ইনক্লাইন মানে উজের মনে রাখবি সাইন থিটা, সাইন থিটা। হ্যাঁ, সরি, এটা এইচ বার। হ্যাঁ। চলো লিখেছিস? হুম, লিখেছি। এই অঙ্কটা লেখ জব করে, ছবিটা আঁকবি না, শুধু অঙ্কটা লেখ। আচ্ছা।
এই তুই নিরামিষ খাস নাকি না আমিষও খাস? হ্যাঁ, দুটোই। দুটোই খাস, তাও ভালো। হ্যাঁ, মানে আমাদের শনিবার করে নিরামিষ হয়। ও, বুঝলাম। আর কেন হঠাৎ? ভাবলাম তুই ইসকন ভক্ত ভক্ত মানুষ তুই। না, না। মাঝখানে বিপ্রমায় জিজ্ঞেস করছে, স্যার এত নিরামিষ আমিষ নিয়ে ঝগড়া, আহ, কোনটা খাওয়া ঠিক একটু বলুন তো। আপনি কি বললেন? আমি বললাম তুই কোন হিসাবে জিজ্ঞেস করছিস? হ্যাঁ, ও বলছে ধার্মিক হিসাবে জিজ্ঞেস করছে। আমি বললাম তাহলে ওরকম কোনো ব্যাপার নেই, যা খুশি খা। আমরা বেসিক্যালি, এখন হ্যাঁ বল। না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম যে কাজের সাথে কথা হয় আমাদের এই কলেজে আপনার এখন। তোদের ফোর্থ ইয়ারে কথা হয় অলোকেশের সঙ্গে আর ফনার সঙ্গে কথা হয় একটু। হ্যাঁ, আর এই বিপ্রদীপের সঙ্গে মাঝে মধ্যে কথা হয়ে যায়, তেমন হয় না। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি বলছিলেন? বলছিলাম ওই আমিষ নিরামিষের ব্যাপারে। ও, আপনি চিকেন খান তো? হ্যাঁ, না খেলেও অসুবিধা নেই, কিন্তু এখন আমি যদি বলি আমি খাবো না, বাড়িতে ঝামেলা, ঝামেলা করার প্রয়োজন নেই যখন, করে কি আর। ও, হ্যাঁ। কিন্তু আমার নিরামিষ খেতে খুব ভালো লাগে। নিরামিষে কি পনির না সবকিছুই? সবকিছুই, রান্নাটা সুন্দর করে হলে সব ভালো লাগে। আর হ্যাঁ, নিরামিষের এত রকম, আমিষে কি হয়, একটা লিমিটেড আইটেমের বেশি হয় না। ওই তো চিকেনই রান্না করবে 10 রকম ভাবে। হ্যাঁ, তুই নিরামিষে যা, তোর ভ্যারাইটির কোনো শেষ নেই। কত ধরনের সবজির যে রান্না হতে পারে তুই ভাবতেও পারবি না। হ্যাঁ, ঠিক, এগুলো আমরা খাইনি এখনো কত। হ্যাঁ, সাউথ ইন্ডিয়াতে গেলে তো রান্না খেতে খেতে তোর পেট খারাপ হয়ে যাবে, এত ধরনের রান্না খাওয়াবে তারা তোকে। তুই তখনই লাইফে সমস্ত কিছু পাবি যখন তুই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করবি, মানে সব, কোনো ধরনের খাবারের কি শুধু খাবো অন্যটা খাবো তা না, সব ধরনের খাবারকে একটা মিক্সড খাবার রাখতে হবে, তবে সব পাবি। আপনি কিছু খেয়েছেন তাহলে? কিছু বলছিস? আপনি মানে মোটামুটি সবকিছু খেয়েছেন? সবকিছু খাওয়ার মানে? মানে তাও অনেক কিছু টেস্ট করেছেন। খাবারের ভ্যারাইটি বলছি আমি। আর যখন সুযোগ পাই খাওয়ার চেষ্টা করি। হুম, হুম। হ্যাঁ, লেখা হয়ে গেছে এটা। ঠিক হয়ে গেছে, তাহলে কি কি গিভেন আছে? 1 মিটার ওয়াইড, 1.5 মিটার ডেপ গেল। হুম, তারপর অ্যাঙ্গেল দেওয়া রয়েছে 30 ডিগ্রি। আপার এজ, ওয়াটারের থেকে আপার এজের ডেপ দিয়েছে 0.75 মিটার বিলো দা ফ্রি ওয়াটার সারফেস, মানে ওয়াটার যদি থাকে, ওয়াটারের মধ্যে যদি কোনো জিনিস ডুবে থাকে, তার থেকে ও টপের এজ পর্যন্ত দূরত্ব হলো 0.75 মিটার। ঠিক আছে? হুম, হ্যাঁ, তাহলে যেই বস্তুটা ডুবে রয়েছে তার সাইজ দেওয়া রয়েছে 1 মিটার বাই 1.5 মিটার রেক্টাঙ্গুলার। হুম। কোন ডিগ্রিতে রয়েছে, 30 ডিগ্রিও দেওয়া রয়েছে। কি চেয়েছে, টোটাল প্রেশার আর সেন্টার অফ প্রেশার বের করে ফেলো। পারবি না? ব্লাড প্রেশার আর সেন্টার অফ প্রেশার, হ্যাঁ পারবো পারবো। এই নতুন ফর্মুলা দিয়ে বের করবি। লিখে নি, গিভেন গুলো লিখে নি। হ্যাঁ, নতুন ফর্মুলা দিয়ে বের করবি কিন্তু। হ্যাঁ, অ্যাঙ্গেল হচ্ছে মানে থিটাটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। হুম। আচ্ছা, লেন্থ আর ব্রেথ, মানে ব্রেথ হচ্ছে 1 মিটার আর ডেপথ হচ্ছে 1.5।
তাহলে এরিয়া হচ্ছে 1 ইন্টু 1.5, তাহলে 1.5 মিটার স্কোয়ার। আর এক্স বারটা বলে দিয়েছে আমাদের 0.75, তাই তো? হুম। আচ্ছা।